নেপাল দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে উত্তরণের দীর্ঘ সংগ্রাম, গণ আন্দোলন, গৃহযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে দেশটি আজকের এই অবস্থায় পৌঁছেছে। 2008 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তবে গণতান্ত্রিক উত্তরণের এ ধারায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা ও বারবার সরকার পতন। প্রজাতন্ত্রের এই 17 বছরে 13 বার নেপালের সরকার পরিবর্তন হয়েছে। এই সমস্যার পেছনে সরকারের দুর্নীতি, তাদের সন্তানদের বিলাসী জীবনযাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা সহ বিভিন্ন কারণ থাকলেও আরও একটি বহুল আলোচিত সমস্যা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংক্ষেপে পিআর পদ্ধতি। এই পদ্ধতি নেপালের সংবিধান অনুযায়ী বহুজাতিক, বহুভাষিক ও বহু সাংস্কৃতিক জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চালু করা হয়। কিন্তু এই পদ্ধতির ইতিবাচক দিক যেমন আছে, তেমনি কিছু নেতিবাচক প্রভাবও রাজনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই পিআর পদ্ধতি বা প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি নেপালের সরকার পতনের পেছনে কতটা দায়ী তা তুলে ধরা হবে আজকের ভিডিওতে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা হলো এমন এক নির্বাচনী কাঠামো যেখানে কোনো রাজনৈতিক দলের মোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টন করা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো দল জাতীয়ভাবে 20% ভোট পায়, তবে সে সংসদের মোট আসনের প্রায় 20% পাবে। নেপালের মতো রাষ্ট্রে এ পদ্ধতি প্রবর্তনের পেছনে মূল উদ্দেশ্য ছিল সংখ্যাগরিষ্ঠ বা বড় কোনো দল বা কোনো জাতিগোষ্ঠীর একচেটিয়া আধিপত্য রোধ করা, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, আদিবাসী ও সংখ্যালঘুদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করা, যাতে প্রতিটি ভোটের মূল্যায়ন করা যায়। সংবিধান অনুযায়ী নেপালে মিশ্র পদ্ধতি চালু আছে। আংশিক আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং আংশিক আসন পিআর পদ্ধতির মাধ্যমে পূরণ করা হয়। এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে বড় দলের পাশাপাশি ছোট ও আঞ্চলিক দলগুলোও সংসদে প্রবেশের সুযোগ পায়। ফলে কোনো একক দল সংসদে সহজে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। এর ফলে সরকার গঠনের জন্য ছোট দলের সাথে বড় দলের জোটের প্রয়োজন হয়। কথাগুলো শুনতে বা নির্বাচন পদ্ধতিটি সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গিতে খুবই ভালো লাগা স্বাভাবিক, কিন্তু এই পদ্ধতির পিছনে কিছু সমস্যাও রয়েছে। যে কোনো জোট সরকার সবসময় দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, কারণ ছোট দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বারবার নিজ সরকারকেই চাপ সৃষ্টি করে। ফলে সামান্য মতভেদ হলেই জোট ভেঙে যায় এবং সরকার পড়ে যায়। নেপালে সম্প্রতি 2024 সালের জুলাই মাসে প্রতিপক্ষের আলয় অংশীদার পার্টি ইউএমএল-এর একটি ছোট দল হিসেবে সরকারকে সহায়তা প্রত্যাহার করার কারণে প্রধানমন্ত্রী পুনশ কমল দাহালের সরকারের পতন হয়। এতে খুব সহজেই ধারণা করা যায় একটি সরকারের জন্য বিষয়টা খুবই ভয়ঙ্কর। এছাড়াও পিআর পদ্ধতির কারণে সংসদে কয়েকটি ছোট দলের হাতে কিংমেকারের ভূমিকা চলে আসে। তাদের আসন সংখ্যা কম হলেও সরকার গঠনে তাদের সমর্থন অপরিহার্য হয়ে দাঁড়ায়। তাই তারা অনেক সময় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অযৌক্তিক দাবি তোলে। দাবি পূরণ না হলে তারা জোট থেকে বেরিয়ে যায় এবং সরকার ভেঙে পড়ে। এরই সাথে সংসদ সদস্যরা প্রায় দলবদল করে বা নিজেদের অবস্থান পরিবর্তন করে। পিআর পদ্ধতির কারণে সংসদে যেসব দল খণ্ডিত আকারে উপস্থিত হয়, তারা বারবার নতুন সমীকরণ তৈরি করে, যার ফলে সরকার পতনের পথও তৈরি করে। জোট সরকারের অভ্যন্তরে মতাদর্শগত মিল খুবই কম থাকে। উদাহরণস্বরূপ, বামপন্থী দল ও আঞ্চলিক জাতিগত দল একই জোটে থাকলেও তাদের রাজনৈতিক লক্ষ্য আলাদা। ফলে নীতি নির্ধারণে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সরকার কার্যকর হতে পারে না। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সরকারকে অনেক সময় ব্যয় করতে হয়, যাতে সরকারের কাজের গতিও কমে যায়।
আর এই নীতি বাস্তবায়নের ব্যর্থতাও সরকারের পতনকে ত্বরান্বিত করে। নেপালের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব প্রবল। পিআর পদ্ধতির সুযোগকে কাজে লাগিয়ে প্রভাবশালী এই নেতারা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকাভুক্ত করে সংসদে পাঠান। এর ফলে সংসদ সদস্যদের মধ্যে দলীয় আনুগত্যের চেয়ে ব্যক্তিগত স্বার্থ বেশি প্রাধান্য পায়। এই ব্যক্তি স্বার্থের সংঘাত প্রায়শই জোট ভাঙন ও সরকার পতনের দিকে নিয়ে যায়। এর ফলে সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হয় না। আর একটি দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত না হলে দেশের নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এরই প্রভাবে নেপালের বেকারত্বের অনেক কারণের মধ্যে একটি কারণ হয়ে দাঁড়ায়। এরই সাথে নেপালের ছোট দলগুলোর অস্বাভাবিক প্রভাব দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়িয়ে তোলে, কারণ তাদের মন রক্ষা করা না গেলে তারা জোট ভেঙে দিতে পারে। যদিও পিআর পদ্ধতির নির্বাচন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে, তবে এর কিছু ইতিবাচক দিকও আছে। যেমন নারী, আদিবাসী, সংখ্যালঘু জাতিগোষ্ঠী সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পায়। আর এই পিআর পদ্ধতির মাধ্যমে কোনো এক দলের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। নেপালে বারবার সরকার পতনের পেছনে একাধিক কারণ জড়িত, তবে পিআর পদ্ধতি নেপালের সংসদকে খণ্ডিত করেছে, ছোট দলগুলোর অস্বাভাবিক প্রভাব ও ক্ষমতা বাড়িয়েছে এবং জোট নির্ভর দুর্বল সরকার তৈরি করেছে, যা সরকার পতনের অন্যতম কারণ। তবুও এই পদ্ধতি গণতন্ত্রের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে, যা ইতিবাচক দিক হিসেবে অস্বীকার করা যায় না। তাই এই বৈচিত্র্যময় গণতন্ত্র পদ্ধতি একটি দেশের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসে সে সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে পারেন।